আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বিভিন্ন হিউম্যান অর্গ্যান এবং তাদের ফাংশন নিয়ে পড়ব। যে মানবদেহের মধ্যে বিভিন্ন যে অর্গ্যানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, তাদের সম্পর্কে পড়ব এবং সেগুলো কিভাবে ফাংশন করছে সেগুলো সম্পর্কে পড়ব। কারণ আমাদের দেহের ভেতরে বিভিন্ন ভাইটাল অর্গ্যানস আছে যারা বিভিন্ন রকমের কাজ করে থাকে, যেটা আমাদের বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরবৃত্তীয় কাজের জন্য হেল্প করে থাকে। তার মধ্যে সবার প্রথম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে হিউম্যান স্কিন, অর্থাৎ আমাদের ত্বক যেটাকে বলা হচ্ছে সেটা। এবং হিউম্যান স্কিন যেটা আমাদের গোটা বডিকে কভার করে রাখে এবং এটা আমাদের দেহের লার্জেস্ট অর্গ্যান। দেহের সবথেকে বড় অঙ্গ যেটা সেটা হচ্ছে ত্বক, আর দেহের সবথেকে বড় গ্রন্থি যেটা সেটা হচ্ছে যকৃৎ বা লিভার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি। অন্যদিকে দেখো যে অ্যাকচুয়ালি হিউম্যান স্কিনের যদি আমরা বলি যে এর কাজ কি, যেহেতু এটা গোটা দেহটাকে চারপাশে কভার করে রাখে, সেই জন্য বাইরের পরিবেশের যে কোনো চেঞ্জ বা যে কোনো সেন্সেশন, যেমন টাচ, পেন, হিট, প্রেসার, এগুলো সবই কিন্তু আমাদের ফিল করতে এই স্কিন হেল্প করে এবং সবই ব্রেনকে জানাতে এই স্কিন কিন্তু অ্যাকচুয়ালি একটা রিসেপ্টার হিসেবে কাজ করে বা গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিভেন্ট মেকানিক্যাল ড্যামেজ, অর্থাৎ এর যে কাজ সেটা হচ্ছে যে বাইরে থেকে যে কোনো আঘাত বা ধাক্কা সেগুলো থেকে যাতে ভেতরের যে অঙ্গগুলো রয়েছে, আমাদের দেহের ভেতরে যে ভাইটাল অর্গ্যানস যেগুলো রয়েছে, যেগুলোকে দেবে বলা হয় ভিসেরাল অর্গ্যান বা দেহের ভেতরে অন্তর্যন্ত্র, সেগুলোকে সমস্ত প্রোটেক্ট করতে সেটা কিন্তু হেল্প করছে। তো সেই কাজটাও কিন্তু অ্যাকচুয়ালি স্কিন এটা করে থাকে। অন্যদিকে দেখো থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে যে যখনই আমরা দেখবে দৌড়াদৌড়ি করি বা বাইরের টেম্পারেচার যখন গরম হয় তখন আমাদের ঘাম হয়, সোয়েট সিক্রিশন হয়, কারণ আমাদের স্কিনের মধ্যেতে সোয়েট গ্ল্যান্ডস আছে, ঘর্মগ্রন্থি আছে, যেখান থেকে সোয়েট সিক্রিট হয়। এটার একদিক থেকে কাজ যেমন যে সোয়েট সিক্রিশন হওয়ার জন্য ঘাম হচ্ছে বলে অ্যাকচুয়ালি আমাদের বডির যে টেম্পারেচার, এক্সেসিভ যে টেম্পারেচারটা তৈরি হয়েছে সেই টেম্পারেচারটা কিন্তু বেরিয়ে যায়, যার জন্য আমাদের হিট রেগুলেশন বা থার্মো রেগুলেশন বা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এটা যেমন একদিক থেকে হেল্প করে, সেই রকমই দেখা যায় যে ঘামের সঙ্গে যে NaCl নির্গত হয়, সেই NaClগুলো আবার ব্যাকটেরিয়ার মধ্যে যে আয়ন চ্যানেলগুলো থাকে, যেগুলো দিয়ে ব্যাকটেরিয়ার বাইরের পরিবেশ থেকে বিভিন্ন আয়ন্সগুলোকে আদান প্রদান করে সে সারভাইভ করে বা সে বেঁচে থাকে বা সে তারা আমাদের দেহেতে ইনফেক্ট করতে পারে, ব্যাকটেরিয়া সেই আয়ন চ্যানেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, যার জন্য ব্যাকটেরিয়া কিন্তু মারা যায়। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি সোয়েট গ্ল্যান্ডের মধ্যেতেই লাইসোজাইম সিক্রেট হয়, যেটা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, যেটা অ্যাকচুয়ালি তৈরি হয় পেপটাইড ও গ্লাইক্যান বলে একটা কেমিক্যাল দিয়ে, সেই পেপটাইড ও গ্লাইক্যানকে ডিস্ট্রয় করে দেয়, যার জন্য ব্যাকটেরিয়ার সেল ওয়াল কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে দেখো এটা কিন্তু কাজ করছে। এবং স্কিনের মধ্যে আমাদের যে স্কিন রয়েছে সেই স্কিনের মধ্যে অ্যাকচুয়ালি দুটো পার্ট থাকে মেনলি। স্কিনের আপার পোর্শন যেটা থাকে সেটাকে অ্যাকচুয়ালি বলে এপিডার্মিস। এপিডার্মিস পোর্শনটা মেনলি ডেড সেলস দিয়ে তৈরি হয়। আর অন্যদিকে সেকেন্ড যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ডার্মিস। এই ডার্মিসের মধ্যেতেই ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে এবং এই পোর্শনটা গোটাটাই কিন্তু লিভিং সেলস দিয়ে তৈরি হয়। আর তার নিচেতে সাবকিউটেনিয়াস যে লেয়ারটা থাকে, সেটা স্কিনের ঠিক নিচেতেই যে লেয়ারটা, এখানেতে ফ্যাট স্টোর হয়। এই সেল, এখানকার যে সেলগুলো থাকে সেই সেলগুলোর মধ্যে ফ্যাট স্টোর হয়, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাডিপোজ টিস্যু বা অ্যাডিপোসাইট কোষ, যেটা কি করে ফ্যাট সঞ্চয় করে এবং এই ফ্যাটটা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যতের জন্য খাবার হিসেবে স্টোর হয় এবং এই ফ্যাটটা আমাদের দেহের মধ্যে টেম্পারেচার মেনটেন করতে, থার্মো রেগুলেশনের জন্য হেল্প করে এবং তার সাথে সাথে শক অ্যাবজর্বার, বাইরে থেকে কোনো ধাক্কা এলে সেটাকেও অ্যাবজর্ব করার কাজে এটা কিন্তু লাগে। এবং দেখবে শীত প্রধান অঞ্চল যেখানে রয়েছে সেখানে এই অ্যাকচুয়ালি সাবকিউটেনিয়াস ফ্যাট, সেখানকার অ্যানিমালদের সাবকিউটেনিয়াস ফ্যাটটা অনেকটা চওড়া হয়, কারণ তাদের ওই হিট রেগুলেশনের জন্য, দেহের তাপমাত্রা যাতে দেহ থেকে চট করে বেরিয়ে না যায় সেইটার জন্য এটা কাজ করে। এবং দেখবে তাদের ক্ষেত্রে ওই মোটা ফ্যাটের লেয়ারটাকে বলা হয় ব্লাবার। সেকেন্ড যেটা চলে আসছে, সেকেন্ড যে অর্গ্যানটা সেটা হচ্ছে হিউম্যান স্টমাক, মানুষের যে পাকস্থলী। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ আমাদের যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিন্তু এই স্টমাক। এই স্টমাকের মধ্যে মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটিন ডাইজেশন হয়। আমরা যে খাবার খাই তার মধ্যে প্রোটিনটাকে ডাইজেস্ট করা হচ্ছে সবথেকে মুশকিল। এবার যখনই আমরা বাইরে থেকে কোনো খাবার খাচ্ছি, খাবার খাওয়ার 10 সেকেন্ডের মধ্যে সেটা চলে আসে স্টমাকে, কিন্তু স্টমাকে ওই প্রোটিনটা ডাইজেস্ট হতে প্রায় 4 ঘন্টা সময় লাগে এবং এই ডাইজেস্ট করার জন্য এখানে HCl সিক্রেট হয় এবং সেখানেতে দ্বিতীয় একটা এনজাইম সিক্রেট হয় যেটার নাম হচ্ছে পেপসিন। অ্যাকচুয়ালি HCl এর প্রেজেন্সে পেপসিনোজেন বলে একটা কেমিক্যাল থাকে, যেটাই কনভার্ট হয় পেপসিনে।
এবং সেটাই প্রোটিন ডাইজেশনের জন্য আমাদের স্টম্যাকের মধ্যে হেল্প করে। এবং স্টম্যাকটা কিন্তু একটা মাস্কিউলার স্ট্রাকচার এবং চারদিকে ওয়াল যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা চওড়া। এবং এটার সেকেন্ড একটা কাজ হচ্ছে, যেহেতু এখানে এইচসিএল সিক্রেট হয়, সেই জন্য এই এইচসিএল সিক্রেট হওয়ার জন্য সেই এইচসিএল এর মধ্যে প্রচুর প্যাথোজেন্স রয়েছে যারা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। তো হিউম্যান স্টমাকের কথা যখনই আমরা বলবো, তো হিউম্যান স্টমাক মেনলি হচ্ছে, দেখো, সাইট ফর প্রোটিন ডাইজেশন। এটা মেনলি হচ্ছে প্রোটিন ডাইজেস্ট করার একটা অংশ, যে প্রোটিনকে নষ্ট করার বা যে খাবারের মধ্যে যে প্রোটিন পার্ট আছে সেটাকে নষ্ট করার একটা জায়গা। এবং এই অ্যাকচুয়ালি স্টমাকের যদি ইনার ওয়ালটাকে আমরা একটু বড় করে দেখি, তাহলে এখানে দেখা যাবে যে স্টমাকের এই ভেতরের যে প্রাচীরটা রয়েছে সেটা ভেতরের দিকে ভাঁজ খেয়ে খেয়ে ভেতরের দিকে ঢুকে গেছে এবং এখানে ছোট্ট ছোট্ট গর্তের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। এবং এই গর্তের পাশ দিয়ে যে অংশটা ভেতর দিকে ভাঁজ খেয়ে নেমে এসছে তার গায়ে গায়ে অসংখ্য কোষ আছে, যে কোষগুলো থেকে বিভিন্ন কেমিক্যাল সিক্রেট হয়। যেমন এখানে এক ধরনের কোষ আছে পেপটিক সেল বা চিফ সেল বলা হয়, যেখান থেকেই পেপসিন এবং লাইপেজ সিক্রেট হয়। পেপসিন প্রোটিন ডাইজেশনে হেল্প করে, লাইপেজ ফ্যাট ডাইজেশনে হেল্প করে। স্টমাকের মধ্যে ফ্যাট ডাইজেশন হয়, তবে সেটা কম্পারেটিভলি কম হয় এবং স্টমাকের শেষ প্রান্তেতে মেনলি এই ফ্যাট ডাইজেশনটা হয়, কিন্তু ম্যাক্সিমাম মেজর পোর্শনটা জুড়েই যেটা হয়, সেই মেজর পোর্শনটা জুড়েই কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন ডাইজেশন হয়। এবার এইখানকার মধ্যে অ্যাকচুয়ালি এই এই সেলটাই পেপটিক সেল যেটা রয়েছে, এই পেপটিক সেলটাই মেজর, কারণ এখান থেকেই ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়। আর অন্যদিকে আরেক ধরনের সেল থাকে যেটাকে বলা হচ্ছে প্যারাইটাল সেল বা অক্সেন্টিক সেল, যেটা এইচসিএল সিক্রেট করে। এবং এই যে এইচসিএল যেটা সিক্রেটেড হচ্ছে তার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি পেপসিন যে এনজাইমটা সেটাকে অ্যাক্টিভ করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে প্যাথোজেন্স যেগুলো অ্যাকচুয়ালি খাবারের মধ্যে দিয়ে হয়তো ঢুকে যাচ্ছে সেই প্যাথোজেন্সগুলোকে সমস্ত ডিস্ট্রয় করতে এটা কিন্তু হেল্প করে। তাহলে এই দুটো ফাংশন এটা কিন্তু করছে। এটা ছাড়াও স্টমাকের আর যে ফাংশন রয়েছে, যে স্টমাকের লাস্ট পার্ট যেটা, এই পার্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় পাইলোরিক পার্ট। আর আগে যেখানে মেনলি ডাইজেশনটা হয় এই জায়গাটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে বডি। আর অন্যদিকে এই স্টমাকের ঠিক ওপরের পোর্শন যে উঁচু মতো অংশটা রয়েছে, এখানে যখনই কোনো কেমিক্যাল রিয়াকশান হয় যে গ্যাসিয়াস প্রোডাক্টগুলো হয় সেগুলো এখানেতে সমস্ত জমে, এবং যখন দেখবে আমরা ঢেঁকুর তুলি তখন এখান থেকেই গ্যাসটা কিন্তু অ্যাকচুয়ালি বেরোয়। এবার এখানেতে অ্যাকচুয়ালি এই লাস্ট পার্ট যেটা রয়েছে স্টমাকের লাস্ট পার্ট যেটা, এই স্টমাকের লাস্ট পার্টটা অ্যাকচুয়ালি গ্লুকোজ, ওয়াটার এবং বিভিন্ন আয়ন অ্যাবজর্পশানের জন্য সেটা হেল্প করে। স্টমাকের ভেতরটা দেখলে তার ভেতরকার ওয়ালটা কিন্তু উঁচু নিচু মতো। এই উঁচু নিচু পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্যাস্ট্রিক রুগাই বা স্টমাকের প্রাচীরে থাকা কিছু খাঁজ। এবার যখন স্টমাক ফাঁকা থাকবে তখনই কিন্তু এই গ্যাস্ট্রিক রুগাই দেখা যায়, কিন্তু যখন স্টমাক খাবার দ্বারা পরিপূর্ণ থাকে তখন কিন্তু এই ভাঁজগুলো আর পর্যবেক্ষণ করা যায় না, তখন কিন্তু এই ভাঁজগুলো আর থাকে না, গ্যাস্ট্রিক রুগাই তখন অ্যাবসেন্ট হয়। এবং স্টমাকের থার্ড ফাংশন যেটা একটু আগেই বলছিলাম, যে যেহেতু এখানে খুব স্ট্রং এইচসিএল থাকে এবং এর পিএইচ কিন্তু খুব স্ট্রং, পিএইচ 2 to 3, 2 থেকে 3-এর মতো হয়, তাহলে পিএইচ 2 to 3 মানে হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিক, এবং সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে যে কোনো ব্যাকটেরিয়া বা প্যাথোজেন এলে তারা কিন্তু সমস্ত ডিস্ট্রয় হয়ে যায়। সেই জন্য স্টমাকের আর একটা ফাংশন হচ্ছে প্যাথোজেন ডিস্ট্রাকশন। এরপরে যে অর্গ্যানটা আসছি সেটা হচ্ছে লাংস। লাংস অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি সিস্টেমের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ O2CO2 যে এক্সচেঞ্জ, সেই O2CO2 এক্সচেঞ্জের জন্য এটা কিন্তু হেল্প করে। এবং এর মেনলি ফাংশন হচ্ছে আমাদের যে ব্রিদিং গ্যাস O2CO2 যে এক্সচেঞ্জ, সেইটাতেই কিন্তু এটা হেল্প করে। এবং এই লাংসের যদি পজিশন বলা হয় যে কোথায় থাকে, তাহলে দেখা যায় যে আমাদের যে রিব কেজ পাঁজর, পঞ্জরাস্থি যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, আমাদের দেহের বক্ষ গহ্বরের মধ্যে পঞ্জরাস্থির মধ্যেতে অ্যাকচুয়ালি স্পঞ্জের মতো এই স্ট্রাকচারটা এখানে কিন্তু প্রোটেক্টেড কন্ডিশনে থাকে। এবং যেহেতু এই স্ট্রাকচারটা খুব সফট, সেই কারণেই কিন্তু দেহের মধ্যে তো এই পাঁজর যে গঠনটা বা রিবকে যে গঠনটা রয়েছে সেটা এই লাংসটাকেই কিন্তু মেনলি প্রোটেক্ট করে রাখে। এবার এর ফাংশন যেটা, যে লাংসের মধ্যেতে অসংখ্য ছোট ছোট বেলুনের মতো স্ট্রাকচার আছে, যেগুলোকে অ্যাকচুয়ালি বলে অ্যালভিওলি বা এয়ার স্যাক। যখনই আমরা বাইরে থেকে এয়ার ইনহেল করছি, বাইরে থেকে বাতাস গ্রহণ করছি, সেই বাতাসটা সরু সরু পাইপের মধ্যে দিয়ে ভাগ হয়ে যায়। কারণ আমরা যখন বাতাসটা গ্রহণ করি তখন দেখা যায় যে সবার প্রথম গোটা বাতাসটা নাক দিয়ে যে বাতাসটা আমরা গ্রহণ করলাম এসে ট্রাকিয়া বলে একটা বড় পাইপের মধ্যে আসে, এবং ট্রাকিয়া থেকে এটা সরু সরু আরও
মানে সরু সরু পাইপ এটা ব্রাঞ্চ হয়ে যায়, যেমন ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এবং এই ব্রঙ্কাস ব্রঙ্কিওলের মধ্যে দিয়ে ব্রাঞ্চিং হয়ে আলটিমেটলি ছোটো ছোটো অ্যালভিওলি বা যেটাকে বলা হয় বায়ুথলি, তার মধ্যে এসে অল্প অল্প করে বাতাস ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং তার গা দিয়েই প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে, যে ব্লাড ভেসেলসগুলোর সঙ্গে ওই O2CO2 এক্সচেঞ্জ হয়, ওই যে ছোটো ছোটো পার্টে যে অ্যাকচুয়ালি বাতাসটা ডিস্ট্রিবিউট হয়েছে, এবং পরে যখন আবার এই অ্যালভিওলিগুলো কন্ট্র্যাক্ট করছে তখন আবার অ্যাকচুয়ালি বাতাসটা ধীরে ধীরে সেটা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবেই আমরা ইনহেল এক্সহেল যে প্রসেসটা সেটা চালাই, এবং দেখা যায় অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে মিনিটে 14 থেকে 15 বার আমরা কিন্তু এই ইনহেল এক্সহেল যে প্রসেসটা, অর্থাৎ বাতাস যে গ্রহণ বর্জন করছি, এই প্রসেসটা আমরা চালাই। আর এখানকার মধ্যে অক্সিজেন যেটা করে সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যখন অক্সিজেন গ্রহণ করছি, লাংসে যে অক্সিজেনটা আসছে সেটা যখন ব্লাডে মিশছে, সেই ব্লাডের মধ্যে দিয়ে সেই অক্সিজেনটা কিন্তু বিভিন্ন অর্গ্যানে এবং বিভিন্ন সেলের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। সেই অক্সিজেনটা মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে, সেই কেমিক্যালগুলো বিশেষ করে বায়োমলিকুল, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেগুলো ব্রেকডাউন করতে হেল্প করে এবং একটার থেকে একটা অন্য কেমিক্যালে কনভার্ট হতে সেটা কিন্তু হেল্প করে। আর অন্যদিকে CO2 যেটা থাকে, সেই CO2রও একটা ফাংশন আছে। CO2 যেটা করে সেটা হচ্ছে যে এটা আমাদের ব্লাডের যে পিএইচ, রক্তের যে পিএইচ, সেই পিএইচ মেনটেন করতে, অর্থাৎ অ্যাসিড বেসের যে অ্যাকচুয়ালি ব্যালেন্স, সেই ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে। কিন্তু CO2র পরিমাণ যদি এক্সেসিভ হয়ে যায় তাহলে সেটা আবার টক্সিসিটি সৃষ্টি করে। তো সেই কারণেই দেখা যায় যে দেহের মধ্যে থেকে CO2 যেটা এক্সেসিভ রয়েছে সেটা লাংসের থ্রু দিয়ে বেরিয়ে যায়, আর উল্টো দিকে বাইরের এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন যেটা সেটা এসে আমাদের ব্লাডের মধ্যেতে মেশে। এরপর দেখো একটা অংশ রয়েছে সেটা হচ্ছে প্লুরা। প্লুরা যেটা রয়েছে, প্লুরা হচ্ছে লাংসের কভারিং। অ্যাকচুয়ালি প্লুরা দুটো লেয়ার থাকে। বাইরের দিকে, লাংসের বাইরের দিকে একটা পাতলা মেমব্রেন থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্যারাইটাল প্লুরা, আর লাংসের ভেতরের দিকে আর একটা পাতলা মেমব্রেন থাকে যেটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। অর্থাৎ প্লুরার মধ্যে দুটো মেমব্রেন আছে, একটা আউটার একটা ইনার, আর দুটো মেমব্রেনের মাঝে একটা ফ্লুইড আছে যেটাকে বলা হয় প্লুরাল ফ্লুইড। অর্থাৎ যখন আমরা অ্যাকচুয়ালি ইনহেল এক্সেল করছি তাতে যাতে ওই বাইরের যে পঞ্জরাস্থি বা রিব কেজ রয়েছে সেখানে যাতে কোনোভাবে ঘষা খেয়ে লাংসের অ্যালভিওলিগুলো কোনোভাবে ড্যামেজ না হয়, সেই জন্যই কিন্তু প্লুরা অ্যাকচুয়ালি এই কাজটা করে এবং আমাদেরকে প্রোটেক্ট করে। অন্যদিকে দেখো হিউম্যান হার্ট, পরের যে অর্গ্যানটা আমরা আসছি হিউম্যান হার্ট, এটা তো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান, এবং দুটো লাংসের ঠিক মাঝখানটাতে এটা কিন্তু হিউম্যান হার্ট থাকে এবং লেফট সাইডে, মানে মেনলি লেফট লাংসের মধ্যেই একটা মেজর পার্ট হিউম্যান হার্টের কিন্তু থাকছে, এবং এটাও রিব কেজের মধ্যেই এর কিন্তু অবস্থান। এবার হিউম্যান হার্টের ফাংশন যেটা কি, সেটা হচ্ছে হিউম্যান হার্ট অ্যাকচুয়ালি ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে, মানে রক্তবাহের মধ্যে দিয়ে রক্তকে ট্রান্সপোর্ট হতে হেল্প করে। যেমন আমাদের বাড়িতে মেশিন থাকে, দেখবে যে মেশিনের সাহায্যে বা সাবমার্সেবলের সাহায্যে একটা যন্ত্র যেটার মাধ্যমে জলটা পাইপ লাইন দিয়ে দেখবে ট্রান্সপোর্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক সেই রকমই ঠিক হার্টও কাজ করে এবং রক্ত যে ব্লাড ভেসেল যেগুলো আমাদের রয়েছে, আর্টারি, ভেন, যে শিরা ধমনী, সেগুলোর মধ্যে দিয়ে ব্লাডকে ট্রান্সপোর্টেশনে এটা কিন্তু হেল্প করে। এবার এদের যদি আমরা অ্যাকচুয়ালি অবস্থানটাকে দেখি যে হার্ট কোন জায়গাতে অবস্থান করে, তাহলে একটু আগেই বললাম যে হার্ট অ্যাকচুয়ালি এটাও কিন্তু যে থোরাসিক ক্যাভিটি যেটা রয়েছে, অর্থাৎ বক্ষগহ্বর যেটা রয়েছে, সেই বক্ষগহ্বরের ঠিক মাঝামাঝি, যেটাকে অ্যাকচুয়ালি মিডিয়াস্টিনাল রিজিয়ান বলা হয়, সেই মিডিয়াস্টিনাল রিজিয়ানেতে এটা কিন্তু ঠিক অবস্থান করে এবং দুটো ফুসফুস বা দুটো লাংসের ঠিক মাঝখানটাতে থাকে। তবে যেহেতু হার্টের অ্যাপেক্স, মানে হার্টের এই প্রান্তদেশটা বাঁ দিক চেপে থাকে, তো সেই জন্য লেফট সাইডের অ্যাকচুয়ালি লাংসের একটা বেশি পোর্শন নিয়ে এই হার্ট কিন্তু অবস্থান করছে। এবার যদি হার্টের কথা আমরা বলি, সেই হার্টকে, আমাদের যে হার্ট হয় সে তাকে বলা হয় ডবল সার্কিট হার্ট, কারণ আমাদের দেহের মধ্যে সবসময় কিন্তু বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত, অর্থাৎ সেখানে অক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টে সবসময় কিন্তু সেপারেটলি মানে যায়, এবং আমাদের দেহের মধ্যে আর্টারি যেটা থাকে, যেটা হচ্ছে ধমনী যেটাকে আমরা বলি, সেটার মধ্যে দিয়ে সবসময় অক্সিজেনেটেড ব্লাড যায়, আর অন্যদিকে যেটাকে ভেন্স বলি, সেই ভেন্সের মধ্যে দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। অ্যাকচুয়ালি আর্টারির মাধ্যমে হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড সেটা সোজা চলে যায় বিভিন্ন অর্গ্যানসে, এবং অর্গ্যানসে অক্সিজেন সাপ্লাই করার পর ডিঅক্সিজেনেটেড ব্লাড
সেটা ভেন্সের থ্রু দিয়ে ক্যারি হয় আবার হার্টের কাছে। তাহলে হার্ট দেখো যেটা করলো, অক্সিজেনেটেড ব্লাড অন্যান্য আদার্স অর্গ্যানকে সাপ্লাই করলো, আদার্স অর্গ্যান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা আবার কিন্তু হার্টেতে ফিরে এলো। এবার উল্টো দিকে ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটাকে কিন্তু হার্টকে আবার পিউরিফাই করতে হবে। তো হার্টের নিজস্ব সেই রকম কোনো পিউরিফিকেশান সিস্টেম নেই, সেই জন্য অন্যদিকে ওই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ও পাঠায় আবার লাংসে, এবং লাংস থেকে ওটা পিউরিফাই হয়ে আবার হার্টেতে ফিরে আসে। তাহলে এখানে দেখো যে দুটো সার্কুলেশন রয়েছে, একদিকে এটা আদার্স অর্গ্যানের সাথে হার্ট কানেক্টেড রয়েছে, আবার লাংসের সাথে সেপারেটলি কানেক্টেড রয়েছে। তো অ্যাকচুয়ালি আদার অর্গ্যানের সাথে যে হার্টের যে সার্কুলেশন যে পাথ, যে মেথডের থ্রু দিয়ে অন্য অর্গ্যানে অক্সিজেন পাঠাচ্ছে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিসিভ করছে, এই সার্কুলেশনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আর লাংসের সাথে সেপারেটলি দেখো হার্টের যে একটা কানেকশান রয়েছে, যে হার্ট লাংসকে ডিঅক্সিজেনেটেড ব্লাড পাঠাচ্ছে এবং সেখান থেকে ব্লাডটা পিউরিফাইড হয়ে অক্সিজেনেটেড ব্লাড যেটা সেটা ফিরে আসছে হার্টে। তাহলে এই পাথওয়েটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। তাহলে হার্ট ঠিক মাঝখানে বসে আছে এবং দুদিকে দুটো সার্কুলেশনকে সে কন্ট্রোল করছে, সেই কারণেই আমাদের অ্যাকচুয়ালি হার্টকে বলে যেটা, সেটা হচ্ছে ডবল সার্কিট হার্ট। এবার এখানে হার্টের মধ্যে যেটা মানে যে জিনিসটা আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে যে হার্টের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে হার্টের মধ্যেতে অরিকেল থাকে এবং তার সাথে সাথে দেখবে হার্টের দুটো ওপরের চেম্বার থাকে, হার্টের দুটো ওপরের চেম্বার আছে, দুটো নিচের চেম্বার আছে। এবার অ্যাকচুয়ালি দেখো এই ওপরের যে চেম্বার দুটো রয়েছে এই দুটোকে বলা হয় অরিকেল, আর নিচের যে দুটো চেম্বার আছে সেগুলোকে বলা হয় ভেন্ট্রিকেল। ওপরের দুটোকে বলছে অলিন্দ এবং নিচের যে দুটো রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিলয়। তাহলে ওপরেতে রয়েছে অলিন্দ, নিচেতে রয়েছে যেটা, সেটা হচ্ছে নিলয়। এবার কোনো সময় যদি অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার বেড়ে যায়, কারণ অনেকের ক্ষেত্রে এটা হয় যে ব্লাড প্রেশার ইনক্রিজ করে, তো যদি কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার ইনক্রিজ করে, তাহলে দেখা যায় যে অরিকেল যখনই প্রেশার ফিল করে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন সেখান থেকে ন্যাট্রিউরেটিক ফ্যাক্টর এ সিক্রেট করে। আর যে ভেন্ট্রিকেল যখন কোনো সময় ব্লাড প্রেশার ফিল করে, তাহলে ন্যাট্রিউরেটিক ফ্যাক্টর বি সিক্রেট করে, এবং যার জন্য বডির আদার্স যে অর্গ্যান বা ব্লাড ভেসেল অ্যাকচুয়ালি ডায়ালেটেড হয়, মানে প্রসারিত হয়, যার জন্য ব্লাড প্রেশারটা আবার কিন্তু মেনটেন হয়, বা আদার্স অর্গ্যান যেগুলো রয়েছে, যেগুলো নার্ভাস সিস্টেম বা অন্যান্য পার্ট যেগুলো রয়েছে, সেগুলো সেই অনুযায়ী নিজেদের মধ্যে অ্যাকোমোডেট করে ব্লাড প্রেশারটাকে আবার নর্মাল করার সবসময় চেষ্টা করে। তাহলে দেখো হার্ট এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং যেমন লাংসের একটা কভারিং ছিল যেটার নাম ছিল দেখো প্লুরা, ঠিক সেরকম হার্টেরও একটা কভারিং আছে, যে কভারিংটাকে নাম দেওয়া হয় পেরিকার্ডিয়াম। পেরি মানে হচ্ছে পেরিফেরি, চারপাশ দিয়ে থাকে, আর কার্ডিয়া কথাটার অর্থ হচ্ছে হার্ট, যেহেতু হার্টের চারপাশে আছে সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। পরের যে অর্গ্যানটায় আমরা চলে আসছি সেটা হচ্ছে হিউম্যান স্প্লিন, বা যেটাকে আমরা বলে থাকি প্লিহা। ঠিক স্টম্যাক যেটা থাকে, পাকস্থলী যেটাকে আমরা বলি, তার ঠিক গায়ে, অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটি, উদরগহ্বর, যেখানেতে অ্যাকচুয়ালি ঠিক স্টম্যাকটা অবস্থান করে, ঠিক তার গায়েতেই স্প্লিন বলে একটা অর্গ্যান থাকে। স্প্লিন হচ্ছে আমাদের দেহের মধ্যে লার্জেস্ট লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, সবথেকে বড় আকৃতির লিম্ফ গ্রন্থি। এবার সবথেকে বড় এই যে লসিকা গ্রন্থি যেটা রয়েছে, এই স্প্লিনের ফাংশন কি? লিম্ফ গ্ল্যান্ডের মেনলি ফাংশন হচ্ছে প্যাথোজেন ডিস্ট্রাকশন, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যখন কোনো প্যাথোজেন্স ঢোকে সেটাকে ডিস্ট্রয় করতে হেল্প করে যেটা, সেটা হচ্ছে স্প্লিন। এবার আমাদের দেহের স্টম্যাকের ঠিক গায়েতেই এটা অবস্থান করে। তো অ্যাকচুয়ালি স্প্লিন প্রথম থেকেই কিন্তু প্যাথোজেন ডিস্ট্রাকশনে কাজ করে না। যখন আমাদের দেহের মধ্যে প্রথম স্প্লিন অরিজিন করে, তখন প্রথম দিকে এ কিন্তু আরবিসি প্রোডাকশান করে, যেটাকে বলা হয় লোহিত রক্তকণিকা, সেটা তৈরি করতে হেল্প করে। সেই জন্য এটাকে বলা হয় প্রাইমারি হিমোপোয়েটিক অর্গ্যান। হিমোপোয়েটিক মিনস হচ্ছে ব্লাড সেল ফর্মিং। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে স্প্লিনের ফাংশনটা চেঞ্জ হয়, এবং যখন আমাদের বোন ম্যারো বা অস্থিমজ্জা আরবিসি প্রোডাকশান করতে স্টার্ট করে, তখন কিন্তু স্প্লিন যেটা, সেটা মেনলি প্যাথোজেন ডিস্ট্রাকশানের সাথে এটা কাজ করতে শুরু করে দেয়, এবং এর মেন কাজ হয়ে যায় যেটা, সেটা হচ্ছে প্যাথোজেন ডিস্ট্রয় করা, এবং এটা একটা লিম্ফ্যাটিক অর্গ্যান হিসেবে, লিম্ফ্যাটিক গ্ল্যান্ড হিসেবে কাজ করে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ম্যাচুরিটিতে আরবিসি তৈরি না হলেও পরবর্তী ক্ষেত্রে আজীবনকাল
যখন সে প্যাথোজেন ডিস্ট্রয় করছে তার সাথে সাথেই দেখা যায় যে ম্যাচিওর যে আরবিসিগুলো রয়েছে, মানে পরিণত বয়সে এ কিন্তু আরবিসি তৈরি করছে না, কিন্তু ম্যাচিওর যে আরবিসি রয়েছে যেগুলো দেখা যায় যে যে কোনো একটা আরবিসির একটা সার্টেন লাইফ স্প্যান আছে, ধরো 120 দিন বাদে আরবিসিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো যখন আরবিসিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন সেই আরবিসি, ইনঅ্যাক্টিভেটেড যে আরবিসি, সেগুলোকে ডিস্ট্রয় করতে কিন্তু এ কাজ করে। তো আমাদের দেহের মধ্যে লিভারও অ্যাকচুয়ালি আরবিসি ডিস্ট্রাকশন করে, যে অপ্রয়োজনীয় আরবিসি, এবং স্প্লিনও কিন্তু আরবিসি ডিস্ট্রয় করে। তো সেই কারণেই দেখবে যে স্প্লিন এবং লিভার দুজনকেই বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, যে আরবিসির কবরস্থল। এখানে আমরা যেটা আসছি সেটা হচ্ছে স্প্লিনের ফাংশন নিয়ে মেনলি আসছি। তো সেই জন্য স্প্লিনের মেন কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্যাথোজেন ডিস্ট্রাকশনে কাজ করে। এবং আমাদের দেহেতে ডাব্লিউবিসি যেগুলো রয়েছে যারা প্যাথোজেন ডিস্ট্রয় করে, তার মধ্যে একটা ডাব্লিউবিসি হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট যে ডাব্লিউবিসি থাকে এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। অ্যাকচুয়ালি লিম্ফোসাইট এরা তৈরি হয় বোন ম্যারোর মধ্যেই, যে রেড বোন ম্যারো যেটা আমাদের হাড়ের মধ্যেতে থাকে, তো সেই হাড়ের মধ্যে রেড বোন ম্যারো থেকে অ্যাকচুয়ালি এরা তৈরি হয়। এবার বোন ম্যারো থেকে তৈরি হওয়ার পর টি লিম্ফোসাইট, এটা থাইমাস বলে একটা গ্ল্যান্ড আছে, যেটা আমাদের ঠিক যেখানটায় যেখানে আমি পয়েন্টিং করছি, যে জায়গাটা হচ্ছে যে আমাদের ট্রাকিয়া, শ্বাসনালীটা এসে ব্রঙ্কাসে ভাগ হচ্ছে, ঠিক সেই রিজিয়ানটাতে একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে থাইমাস। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে টি লিম্ফোসাইট হচ্ছে যেটা, সে বোন ম্যারোতে অরিজিন করে কিন্তু ম্যাচিওর হয় বা ফাংশনালি অ্যাক্টিভ হয় যেটা, সেটা হচ্ছে থাইমাসে। তো সেই জন্য ওটাকে বলছে টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট কী হয়, সেটা হচ্ছে বোন ম্যারো থেকে তৈরি হয় এবং বোন ম্যারোতেই ম্যাচিওর হয়, সেই জন্য ওটাকে বলা হয় বি লিম্ফোসাইট। অ্যাকচুয়ালি টি লিম্ফোসাইট যেটা করে, টি লিম্ফোসাইট হচ্ছে যে সেলগুলো বডির ভেতরে প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে। অর্থাৎ আমাদের দেহের ভেতরে যে সেলগুলোর মধ্যেতে প্যাথোজেন ইনফেকশান হয়েছে সেই সেলগুলোকে ডিস্ট্রয় করে হচ্ছে টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে বডির মধ্যে ব্লাডের থ্রু দিয়ে বা অন্য কোনো জায়গা দিয়ে যে প্যাথোজেন্সগুলো যাচ্ছে, যে প্যাথোজেন্সগুলো এখনও কোনো সেলের ভেতর ঢোকেনি, সেইগুলোকে ডিস্ট্রয় করে। এবং বি লিম্ফোসাইট যেটা করে সেটা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে, এবং অ্যান্টিবডি প্রডিউস করে তারা যে প্যাথোজেন্সগুলো ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলোকে ডিস্ট্রয় করবে। আর টি লিম্ফোসাইট যেটা করে সেটা হচ্ছে সাইটোকাইনিন বলে কিছু কেমিক্যাল অ্যাকচুয়ালি সিক্রেট করে, যে সাইটোকাইনিন কেমিক্যাল দিয়ে যে সেলগুলো অলরেডি প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে সেই ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে। তার মানে একজন দেখো ইনফেক্টেড হিউম্যান সেলকে ডিস্ট্রয় করছে, আরেকজন যেটা করছে সেটা হচ্ছে ডাইরেক্টলি প্যাথোজেন বা ব্যাকটেরিয়া সেলকে ডিস্ট্রয় করছে। একজন হচ্ছে টি লিম্ফোসাইট, একজন হচ্ছে বি লিম্ফোসাইট। এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি দেখো থাকে যে দেহের ভেতরে এরা তৈরি হওয়ার পর এরা সাধারণত থাকে যেটা, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে। তার মধ্যে লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড যেহেতু স্প্লিন, সেই জন্য এখানে থাকে। এটা ছাড়াও আরও আছে আমাদের যে টনসিল, সেটাও আমাদের একটা লিম্ফ গ্ল্যান্ড। বা আমরা হাঁ করলে ভেতরের দিকে আলজিভ বা উভিউলা বলে একটা স্ট্রাকচার দেখতে পাই, সেটাও কিন্তু একটা লিম্ফ গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তো এরকম দেহের মধ্যে যে লিম্ফ গ্ল্যান্ডগুলো আছে তারা সবাই কিন্তু এই টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইটের অ্যাকচুয়ালি থাকার জায়গা হিসেবে কাজ করে, এবং দেহের ভেতরে যখনই প্যাথোজেন ঢোকে তখন সেগুলোকে ডিস্ট্রয় করতে এরা কিন্তু হেল্প করছে। তো সব থেকে বড় যেহেতু স্প্লিন, সেই জন্য এর ফাংশনটা হচ্ছে সবচেয়ে মেজর। তো সেই জন্যই দেখো এই স্প্লিন কি করে, প্যাথোজেন ডিস্ট্রাকশনের জন্য এটা কিন্তু হেল্প করছে। এবং তার ছাড়াও দেখো ওই যে একটু আগে বললাম যে এটা আরবিসির প্রোডাকশান, ছোটোবেলায় এটা আরবিসি তৈরি করতে আমাদের হেল্প করে কিন্তু বড় বয়সে সেটা আর করে না। কিন্তু আরবিসি ডিস্ট্রাকশনের ফাংশনটা কিন্তু লাইফ লং, এটা সারা জীবন ধরেই আরবিসি যেগুলো তৈরি হয়েছে, যেগুলোর ম্যাচিওর হয়ে গেছে, যেগুলোর কার্যক্ষমতা হারিয়ে গেছে, সেগুলোকে নষ্ট করে। কারণ অ্যাকচুয়ালি সেই আরবিসির ইনগ্রেডিয়েন্টগুলো দিয়েই নতুন আরবিসি তৈরি হয়। আর যদি পুরনো আরবিসিগুলোকে ডিস্ট্রয় করতে না পারে তাহলে ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাহলে সেটা কিন্তু সার্কুলেশনের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি সমস্যা হবে। তো যেহেতু স্প্লিন অ্যাকচুয়ালি আরবিসি ডিস্ট্রাকশন করে, সেই কারণেই ওকে বলে যেটা, সেটা হচ্ছে গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এবং মেনলি রাত্রের বেলার দিকে যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, যখন আমরা ঘুমোই, তখনই কিন্তু এই আরবিসি ডিস্ট্রাকশনের যে কাজটা, যে বেছে বেছে যে আরবিসিগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে, সেই ডিস্ট্রাকশনের কাজটা কিন্তু লিভার এবং স্প্লিন করে। নেক্সট যে অর্গ্যানটাতে আমরা আসছি সেটা হচ্ছে হিউম্যান কিডনি। আমাদের দেহের মধ্যে যে কিডনি যে স্ট্রাকচারটা রয়েছে সেটা, কারণ এটার আমাদের মেনলি কাজ হচ্ছে যে ব্লাড পিউরিফিকেশান, রক্তের মধ্যে যে সমস্ত
টক্সিক বা অ্যাকচুয়ালি এক্সক্রিটরি প্রোডাক্টগুলো তৈরি হয়েছে সেগুলোকে বডির বাইরেতে বার করার কাজটা এটা করে, মানে এটা অ্যাকচুয়ালি বডির ফিল্টার হিসেবে কাজ করছে। হিউম্যান কিডনি এটা আমাদের একটা এক্সক্রিটরি অর্গ্যান হিসেবে কাজ করে এবং এটাই আমাদের প্রধান এক্সক্রিটরি অর্গ্যান, মেজর এক্সক্রিটরি অর্গ্যান। এবার আমাদের দেহের মধ্যেতে যখনই দেখা যায় যে প্রোটিন ভাঙে বা ডিএনএ ভাঙে, তো সেগুলো সমস্তই যে নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন এগুলো হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং এলিমেন্ট, কিন্তু আমাদের কার্বোহাইড্রেট বা ফ্যাট সেগুলো অ্যাকচুয়ালি নাইট্রোজেন কন্টেনিং নয়। তো যখন কার্বোহাইড্রেট বা ফ্যাট ভাঙে সেখান থেকে এক্সক্রিটরি প্রোডাক্ট হিসেবে তৈরি হয় CO2। CO2 অ্যাকচুয়ালি যেহেতু গ্যাসিয়াস প্রোডাক্ট সেই জন্য ওটা লাংসের থ্রু দিয়ে বডির বাইরে বেরিয়ে যায়। CO2 হচ্ছে গ্যাসিয়াস এক্সক্রিটরি প্রোডাক্ট। কিন্তু যখনই কোনো সময় অ্যাকচুয়ালি মানে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ ব্রেকডাউন হয় বা প্রোটিন ব্রেকডাউন হয়, তখন সেখান থেকে যে নাইট্রোজেনাস ওয়েস্টগুলো তৈরি হয়, যেমন এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই প্রোডাক্টগুলো কিন্তু কোনোটাই অ্যাকচুয়ালি গ্যাসীয় বা ভোলাটাইল নয়। তার জন্য এগুলো সবই কিন্তু ব্লাডের মধ্যে দিয়ে এটা সার্কুলেট করতে থাকে। তো যখনই এটা ব্লাডের থ্রু দিয়ে আস্তে আস্তে কিডনিতে আসে, তখন কিডনির মাধ্যমে এরা কিন্তু ফিল্টার হয়ে বডির বাইরে বেরিয়ে যায়। এবং কিডনির মধ্যেতে একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলে নেফ্রন। এই নেফ্রনটাই অ্যাকচুয়ালি ফিল্টারের মতো ফাংশন করে এবং বডির মধ্যে যে এক্সক্রিটরি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে সমস্ত বাইরে বার করে দেয় ওই ফিল্টারটা থ্রু দিয়ে। এবার কোনো সময় যদি এই কিডনির মধ্যেতে এই নেফ্রনগুলো নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে কিডনি ড্যামেজ হয় এবং যার জন্য এক্সক্রিটরি প্রোডাক্টগুলো তখন কিন্তু আর বাইরেতে বার করা সম্ভব হয় না, যার জন্য তখন কিন্তু রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হয় এবং দেখবে অনেক পেশেন্টকে ডায়ালাইসিস করতে হয় যখন কোনো একটা মানুষের এই কিডনির নেফ্রন যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তখন তাকে কিন্তু আর্টিফিশিয়ালি বডির ব্লাড থেকে ওই এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে বার করতে হয়। তাহলে দেখো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্টগুলোকে বার করা। সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে বডির মধ্যে যে পিএইচ ব্যালেন্স, সেই পিএইচ ব্যালেন্স মেনটেন্যান্সের জন্য এটা কিন্তু হেল্প করে, যে অ্যাসিড বেস এই পিএইচ ব্যালেন্স মেনটেন করতে এটা হেল্প করে। এবং এটা ছাড়াও বডির মধ্যে বিভিন্ন আয়ন, সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে, কারণ সোডিয়াম পটাশিয়াম আয়ন আমাদের প্রচুর কিছু জিনিস এক্সচেঞ্জ, যে সেলের সাথে ব্লাডের খাবার বা আদার্স এলিমেন্টগুলো এক্সচেঞ্জের জন্য হেল্প করে। আবার দেখা যায় যে ব্লাডের সাথে এক্সক্রিটরি প্রোডাক্ট যেটা রয়েছে সেইগুলোর এক্সচেঞ্জে, মানে নেফ্রনের মধ্যেও বিভিন্ন প্রোডাক্টের এক্সচেঞ্জে এটা হেল্প করে, বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে ব্লাডেতে খাবার বা আদার্স যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে ভিটামিনস বা আদার্স সেগুলোকে অ্যাবজর্পশানের জন্য হেল্প করে। এবং তার সাথে সাথে সোডিয়াম পটাশিয়াম অ্যাকচুয়ালি আমাদের নার্ভ ইম্পালস, আমাদের যে নার্ভ ইম্পালস সেই নার্ভ ইম্পালসকেও অ্যাকচুয়ালি কাজ করতে, মানে নার্ভ ইম্পালস প্রোপাগেশন অর্থাৎ স্নায়বিক উদ্দীপনা পরিবহনের জন্য হেল্প করে। তো আমাদের দেহের মধ্যে সোডিয়াম দরকার, কিন্তু পটাশিয়াম বেশি থাকলে সমস্যা। সেই জন্য নর্মালি যেটা হয় যে খাবার থেকে সোডিয়াম সেটা বেশি মাত্রায় অ্যাবজর্ব হয়, আর উল্টো দিকে যখন পটাশিয়াম আমাদের দেহেতে বেড়ে যায় তখন আবার এক্সেসিভ পটাশিয়ামকে কিন্তু দেহের বাইরে বার করে দিতে হয়, কারণ যদি সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা মেনটেন না হয় তাহলে আমাদের নার্ভাস সিস্টেম বা অন্যান্য ফাংশনগুলো ঠিকমতো অপারেট হয় না। তো কিডনি এই ব্যালেন্সটাকে মেনটেন করে, দেহের মধ্যে সোডিয়াম আর পটাশিয়ামের লেভেলটা সবসময় মেনটেন করে, ঠিক যতটা যে অ্যামাউন্টে যেটা থাকা দরকার সেটাকে রাখে, বাকিটা কিন্তু এক্সক্রিটরি প্রোডাক্টের থ্রু দিয়ে বডির বাইরে বার করে দেয়। এবং যদি আমরা অ্যাকচুয়ালি আমাদের কিডনির পজিশানটা দেখি তাহলে এটা দেখা যায় যে আমাদের যে ভার্টিব্রি যেগুলো রয়েছে অর্থাৎ ভার্টিব্রাল কলাম, মেরুদণ্ড যেটা রয়েছে সেখানকার ছোট ছোট যে কশেরুকা বা ভার্টিব্রি যেটা রয়েছে সেটা 12th অ্যাকচুয়ালি থোরাসিক ভার্টিব্রি, মানে আমাদের অ্যাকচুয়ালি বক্ষগহ্বরেতে যে এখানে থোরাসিক রিজিয়ানের যে 12 নাম্বার যে ভার্টিব্রি সেখানে রয়েছে, সেখান থেকে লাম্বার, লাম্বার মানে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির পেছনের যে পোর্শনটা, সেই লাম্বারের 3 নাম্বার ভার্টিব্রি অবধি এটা পজিশনটা থাকে। তাহলে 12 নাম্বার থেকে শুরু করে 3 নাম্বার, মানে টোটাল অ্যাকচুয়ালি 4টে ভার্টিব্রি নিয়ে মোটামুটি এই জিনিসটা অবস্থান করে। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো কিডনির পজিশন। এবং এই লাস্টের যে ভার্টিব্রি, যে ভার্টিব্রাল কলামের যে পোর্শনগুলো রয়েছে সেখান থেকে যে রিবগুলো তৈরি হয়, যে সেখান থেকে যে পাঁজরগুলো তৈরি হয় সেগুলোই মেনলি কিডনি যেটা রয়েছে সেই কিডনিকে কিন্তু প্রোটেক্ট করে। তাহলে এই অর্গ্যানটাই হচ্ছে যেটা সেটা হচ্ছে কিডনি। পরের যে অর্গ্যানটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে হিউম্যান লিভার। হিউম্যান লিভার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভাইটাল একটা অর্গ্যান।
কারণ লিভার হচ্ছে এমন একটা অর্গ্যান যেটা হিউম্যানের সমস্ত রকম সিস্টেমের সাথে, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। এবং এটা দেখবে বলা হয় আমাদের বডির লার্জেস্ট গ্ল্যান্ড এবং কেমিক্যাল ল্যাবরেটরি অফ আওয়ার বডি, আমাদের দেহের কেমিক্যাল ল্যাবরেটরি হিসেবে এটা কাজ করে, কারণ এর প্রচুর ফাংশন, প্রচুর কেমিক্যাল রিয়াকশান এ কিন্তু সবসময় চালাচ্ছে। এবার এর যে ফাংশানগুলো রয়েছে, যেমন একটা রয়েছে যে লিভার থেকে দেখো বাইল জুস সিক্রেট হয়, যে বাইল জুসটা হচ্ছে অ্যালকালাইন, মানে হচ্ছে ক্ষারীয়, এবং যেটার কাজ হচ্ছে যে আমরা যখন খাবার খাচ্ছি আমাদের খাবারের মধ্যেতে ডাইজেশান মেনলি হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাট ডাইজেশনের জন্য এনভায়রনমেন্টটা যেটা দরকার সেটা হচ্ছে অ্যালকালাইন, বা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য নিউট্রাল এনভায়রনমেন্ট দরকার হয়। এবার স্টমাকেতে এই সেল সিক্রেট হয়, তো সেই কারণে স্টমাকে এই সেল সিক্রেট হয়ে খাবারটাকে অ্যাসিডিক করে দেয়, কারণ সেখানেতে প্যাথোজেন ডিস্ট্রয় হয় এবং প্রোটিন ডাইজেশন হয়। কিন্তু পরবর্তী ডাইজেশনের জন্য নিউট্রাল এনভায়রনমেন্ট দরকার বা অ্যালকালাইন এনভায়রনমেন্ট দরকার। তাহলে সেই কারণে দেখো অ্যাকচুয়ালি এই লিভার যে এখান থেকে অ্যালকালাইন মিডিয়ামটা তৈরি করলো সেটা এসে স্মল ইন্টেস্টাইনেতে এসে ওপেন হচ্ছে। এগুলো স্মল ইন্টেস্টাইনের অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা নিউট্রাল বা স্লাইডলি অ্যালকালাইন হয়ে যায়, কারণ এই সেল স্টমাক থেকে আসছে আর বাইল জুস লিভার থেকে আসছে। তাহলে সেই কারণে এটা কিন্তু দেখো ডাইজেশনের জন্য হেল্প করে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিটক্সিফিকেশনের জন্য এটা হেল্প করে, অর্থাৎ লিভারে যখনই আমরা কোনো খাবার খাচ্ছি সেই খাবারটা অ্যাবজর্ব হওয়ার পর ডাইরেক্টলি কিন্তু ওটা অ্যাকচুয়ালি গোটা বডিতে ছড়িয়ে পড়ে না, ওটা প্রথম যায় লিভারে। লিভারেতে কুফার সেল বলে এক ধরনের সেল থাকে যেটা থ্রু দিয়ে প্যাথোজেনগুলো সমস্ত ডেস্ট্রয় হয় এবং তারপর সেটা বডির মানে বিভিন্ন পার্টেতে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি দেখো খাবার ডাইজেশনের জন্য অ্যালকালাইন মিডিয়ামও যেমন দিচ্ছে, তার সাথে সাথে ডিটক্সিফিকেশান, যে খাবারটার মধ্যেতে যে প্যাথোজেন্স রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করতেও হেল্প করছে। সেকেন্ড যেটা রয়েছে যে লিভার থেকেই দেখা যায় প্রথম বিন ফাইব্রিনোজেন এগুলো সিনথেসিস হয়। প্রথম বিন ফাইব্রিনোজেন এগুলো হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে ব্লাড ক্লট করতে আমরা জানি যে হেল্প করে যেটা সেটা হচ্ছে প্লেটলেটস, মানে হচ্ছে রক্তের মধ্যে যে অণুচক্রিকা থাকে সেটা। কিন্তু প্লেটলেটসের ফাংশনটাকে ঠিকমতো অপারেট করার জন্য যারা কাজ করে সেটা হচ্ছে প্রথম বিন ফাইব্রিনোজেন, কারণ প্লেটলেটস অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করে যেটা সেটা হচ্ছে প্রথম বিন ফাইব্রিনোজেনকে, এবং এই প্রথম বিন ফাইব্রিনোজেনই কিন্তু মেনলি ব্লাড ক্লটিং যে ব্যাপারটা সেই ব্লাড ক্লটিং ব্যাপারটাকে কন্ট্রোল করে। তার মানে দেখো একদিকে এই লিভার ডাইজেস্টিভ সিস্টেমেও কাজ করছে, অন্যদিকে দেখো সার্কুলেটরি সিস্টেমেরও এটার কিন্তু একটা রোল রয়েছে। অন্যদিকে যেহেতু বডির ভেতরে প্রচুর কেমিক্যাল রিয়াকশান লিভারের মধ্যে হয় সেই কারণে এটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, তার জন্যই দেখবে বলা হয় যে এটা অ্যাকচুয়ালি আমাদের বডির থার্মো রেগুলেশনেও হেল্প করে। এটা ছাড়াও কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মেটাবলিজম, মানে এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোকে সব একটার থেকে একটা ইন্টারচেঞ্জ করতে সবসময় হেল্প হয়, কারণ কার্বোহাইড্রেটের অনেক ফরমেশন আছে, বিভিন্ন রকমের প্রোটিন বা ভিটামিন, আবার ধরো বিভিন্ন হরমোন, এইগুলো সমস্ত তৈরি করতে যে এইগুলোকে একটা কেমিক্যাল থেকে ভেঙে অন্য কেমিক্যাল তৈরি করতে সেগুলো সবই লিভার করে। এবং এটা ছাড়াও যখন আমাদের দেহের মধ্যেতে প্রোটিন ভাঙে তখন দেখা যায় আমাদের বডিতে যে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট তৈরি হয় সেটা সবথেকে ক্ষতিকারক, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এবার সেই অ্যামোনিয়া যে ক্ষতিকারক পদার্থটা দেহের মধ্যে রয়েছে যেটা ব্লাডেতে মিশছে সেইটাকে কম ক্ষতিকারক ইউরিয়াতে কনভার্ট করে যেটা, সেটাও কিন্তু লিভার, অর্থাৎ এক্সক্রিয়েটরি সিস্টেমেও কিন্তু দেখো এর একটা রোল রয়েছে। এবং ওই প্রসেসটাকে বলা হয় অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেল, যেখানেতে আমাদের বডির মধ্যে যে প্রথম এক্সক্রিয়েটরি প্রোডাক্ট তৈরি হচ্ছে ক্ষতিকারক অ্যামোনিয়া, সেখান থেকে কম ক্ষতিকারক ইউরিয়াতে কনভার্ট করতে হেল্প করছে, যেটা কিডনির থ্রু দিয়ে বডির বাইরে বেরিয়ে যায়। এবং মানে মোটামুটি বলা হয় যে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া সেটা কিন্তু ইউরিয়ার থেকে 1,00,000 গুণ বেশি ক্ষতিকারক, মানে বেশি মারাত্মক। তো সেইটা জন্য দেখো ওটা কিন্তু একটা বড় হেল্প করছে। তাহলে সেই জন্য হিউম্যান লিভারের দেখো সমস্ত ভাইটাল ফাংশনগুলোতেই কিছু না কিছু কিন্তু রোল আছে। তো এটা ছাড়াও দেখো একে আর একটা নাম দেওয়া হয়, একটু আগেই পড়লাম যে গ্রেভিয়ার্ড অফ আরবিসি, এটা আরবিসি ডিস্ট্রাকশনের জন্য এটা ফাংশন করছে। অন্যদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান ব্রেন, মানুষের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ হিউম্যান ব্রেনই অ্যাকচুয়ালি আমাদের সব কিছু কাজকে কন্ট্রোল করতে এটা কিন্তু হেল্প করছে। কারণ আমাদের বডির প্রত্যেকটা পার্ট কি করবে, যে মাসেল স্ট্রাকচার কিভাবে ফাংশন করবে,
আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কী করে ফাংশন করছে, রেসপিরেটরি সিস্টেম কীভাবে ফাংশন করছে, সব কিছুকে কন্ট্রোল করছে যেটা। এবং তার সাথে সাথে শুধু কন্ট্রোল নয়, কোয়ার্ডিনেট, একটা অর্গ্যানের সাথে আর একটা অর্গ্যানের যে ফাংশনাল কোয়ার্ডিনেশন সেটাও কিন্তু মেনটেন করছে যেটা, সেটা হচ্ছে ব্রেন। এবং দেখো ব্রেন মেনলি যেটা করে সেটা হচ্ছে থিঙ্কিং, চিন্তাভাবনা করে যে কোনো কাজের রেসপেক্টে, ইমোশন, আমাদের যে রাগ দুঃখ ভয় এই জিনিসগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করছে, এবং মেমোরি, যে কোনো জিনিস মনে রাখা। কারণ আমরা যতক্ষণ না জিনিসটাকে মনে রাখতে পারবো ততক্ষণ পরবর্তী ক্ষেত্রে সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারবো না, সেই জন্য মেমোরির জন্য এটা কিন্তু রেসপন্সিবল। অন্যদিকে দেখো এটা ছাড়াও আরও যে কাজগুলো করে সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সেন্স অর্গ্যান যেগুলো রয়েছে, চোখ, কান, নাক, তো এই যে সেন্স অর্গান, স্কিন, এগুলোকে কন্ট্রোল করছে যেটা, সেটা কিন্তু ব্রেন। কারণ ব্রেনের থ্রু দিয়ে আমরা যে কোনো সেন্সেশনগুলো বুঝছি এবং তার সাপেক্ষে কী করণীয় সেটাকেও আমরা কিন্তু ডিসাইড করছি। অন্যদিকে দেখা যায় যে ব্রেনকে প্রোটেক্ট করার জন্য তার চারপাশে একটা স্কাল, যেটাকে দেখবে বলা হয় যে করটি, একটা আবরণ রয়েছে, এবং সেই অংশটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্রেনিয়াম। তো একটা অস্থি, এবং বলা হয় দেহের মধ্যে সব থেকে শক্ত অস্থি যেটা, সেটা কিন্তু ব্রেনকে প্রোটেক্ট করে রাখে, যেটাকেই বলা হচ্ছে ক্রেনিয়াম বা স্কাল। এবং সেটা ছোট ছোট কতগুলো পার্ট আছে, যে পার্টগুলো দিয়ে ওই গোটা ব্রেন যেটা, সেই গোটা ব্রেনটা কিন্তু সবসময় প্রোটেক্টেড হয়। এবার অ্যাকচুয়ালি যে বলা হয় যে সব থেকে শক্ত বা হার্ডেস্ট বোন যেটা, সেটা কিন্তু হচ্ছে ব্রেনের মধ্যে, কিন্তু বডির মধ্যে সব থেকে হার্ডেস্ট পার্ট কিন্তু ওটা নয়। হার্ডেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে দাঁতের অ্যাকচুয়ালি আউটার কভারিং, যেটাকে বলা হয় এনামেল, সেটাই হচ্ছে বডির সব থেকে হায়েস্ট অ্যাকচুয়ালি, মানে সব থেকে শক্ত বা হার্ডেস্ট পার্ট। বেশ, এরপর দেখো যেটা আসছি সেটা হচ্ছে যে ব্রেন আমাদের যেটা রয়েছে তার তিনটে পার্ট আছে মেজরলি: ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে ফোর ব্রেন মেনলি এটা হচ্ছে চিন্তাভাবনা করার জন্য কাজ করে। মিড ব্রেন যেটার ফাংশন করে সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কুইক রেসপন্স, যে কোনো জিনিসের জন্য সজাগ হয়ে থাকা এবং মানে যখনই ঠিক ওটার সাপেক্ষে কোনো কাজ প্রয়োজন সেটাকে সঙ্গে সঙ্গে করা। আর হাইন্ড ব্রেন যেটা করে সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে ব্যালেন্স মেনটেন করে, যে আমরা যে হাঁটাচলা করছি, যে এই বডির ব্যালেন্স মেনটেন করছে মাসেল কন্ট্রাকশানগুলোকে, এবং তার সঙ্গে সঙ্গে যে রিদমগুলো, অর্থাৎ আমাদের যে হার্টবিট রেট একটা নির্দিষ্ট রিদমে চলছে, আমাদের যে দেখো ব্রিদিং রেট একটা নির্দিষ্ট রেটেতে চলছে, এই সমস্ত যেগুলো রিদম যেগুলো চলছে আমাদের বডির ভেতরে, সেই রিদমেটিক ফাংশানগুলোকে কন্ট্রোল করছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইন্ড ব্রেন। তাহলে এই হচ্ছে আমাদের যে ব্রেন যেটা রয়েছে সেটা। ব্রেন ছাড়াও ব্রেন থেকে সেকেন্ড একটা পার্ট, খুব ইম্পর্ট্যান্ট পার্ট আমরা দেখতে পাই যে বেরিয়ে এসছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পাইনাল কর্ড। যদিও আমরা বলি যে ব্রেন থেকে স্পাইনাল কর্ড অরিজিন করেছে, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি ভুল। কারণ আমরা যদি এদের অরিজিনটাকে স্টাডি করি তাহলে দেখা যায় যে প্রথম কিন্তু আমাদের তৈরি হয় স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডেরই সামনের পার্টটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড হয়ে ব্রেন তৈরি করে। কিন্তু ব্রেন যেহেতু একটা মেজর পার্ট, একটা বড় অংশ রয়েছে, সেখান থেকে স্পাইনাল কর্ডটাকে দেখে মনে হয় যেন ব্রেনেরই লেজের মতো একটা অংশ বেরিয়ে এসছে, যেটা ঠিক ভার্টিব্রাল কলামের মাঝখান দিয়ে আছে, মেরুদণ্ডের মাঝখান দিয়ে আছে, সেটারই নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের সবার প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড অ্যাকচুয়ালি বডির বিভিন্ন অঙ্গ যেগুলো রয়েছে সেই অঙ্গের সাথে ব্রেনকে কানেক্ট করতে হেল্প করে। কারণ ডাইরেক্টলি ব্রেনের সাথে সবার কানেকশান থাকা সম্ভব নয়, সেই জন্য ব্রেন থেকে এই যে এক্সটেনশন যেটা তৈরি হচ্ছে স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডই বডির প্রত্যেকটা পার্ট থেকে অ্যাকচুয়ালি নার্ভ এসে কানেক্টেড হয়, এবং যে কোনো অ্যাকচুয়ালি ইম্পালস সেগুলো সমস্ত যখনই স্পাইনাল কর্ডে আসে সেখান থেকে ডাইরেক্টলি ওটা যায় যেটা, সেটা হচ্ছে ব্রেনের মধ্যে। এবং এই স্পাইনাল কর্ড কিন্তু দুটো কাজই করে, সেন্সারি এবং মোটর নিউরন ফাংশন। মানে সেন্সারি ফাংশন মানে হচ্ছে যে ধরো কোনো একটা মশা কামড়ালো, তাহলে স্কিনেতে যখন কামড়ালো সেখান থেকে একটা নিউরন, এই নিউরনটাকে বলে সেন্সারি নিউরন, যেটা স্পাইনাল কর্ডে এসে অ্যাটাচ হলো। স্পাইনাল কর্ড ওই সেন্সেশনটা নিয়ে গেল যেটা, সেটা হচ্ছে ব্রেনে। ব্রেন ইনস্ট্রাকশান দিল যে অ্যাকচুয়ালি ওই হাতটাকে সরিয়ে নিতে, যাতে মশাটা বেরিয়ে যায়, বা হয়তো অন্য হাতকে ইনস্ট্রাকশান দিচ্ছে যে ওই মশাটাকে যাতে মারা হয়। তাহলে সেই ইনস্ট্রাকশান ব্রেন থেকে এলো স্পাইনাল কর্ডে। এবার স্পাইনাল কর্ড থেকে দেখা গেল আবার একটা নার্ভ বেরিয়েছে অন্য হাতের দিকে, যেটাতে ইনস্ট্রাকশান দিচ্ছে যে এই হাতে বসা মশাটাকে মারতে হবে। তাহলে যখনই এখানেতে ইনস্ট্রাকশানটা এলো তখন এই হাতের মাসেল কন্ট্রাকশান হলো এবং সে কিন্তু এই হাতে বসা মশাটাকে মেরে ফেললো। এবার দেখো যে যেখান থেকে ইম্পালসটা গেছিল এই নিউরনটাকে অ্যাকচুয়ালি বলে সেন্সারি নিউরন, আর ব্রেনের ইনস্ট্রাকশানটা যে নিউরন দিয়ে আসছে সেটাকে বলছে মোটর নিউরন। তাহলে দেখো স্পাইনাল কর্ডের মধ্যে দিয়েই সেন্সারি নিউরন গিয়ে যোগ হচ্ছে,
আবার স্পাইনাল কর্ড থেকেই মোটর নিউরন গিয়ে কিন্তু বেরিয়ে আসছে। তাহলে সমস্ত সেন্সারি এবং মোটর নিউরনকে ব্রেনের সাথে কানেক্ট করতে এটা হেল্প করছে। সেকেন্ড হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান, যে কিছু কিছু কাজ হয় যে জিনিসগুলো আমরা ব্রেন বোঝার আগেই দেখা যায় কাজ হয়ে যায়। যেমন অনেক সময় পায়ের তলায় পিন ফুটলে আমরা পাটাকে তুলে নিই, বা চোখের সামনে আলো জ্বললে বা ফ্ল্যাশ জ্বললে চোখের পাতাটা বন্ধ করে নিই। এটা কিন্তু আমাদের শিখতে হয় না, এটা আমরা ছোটোবেলা থেকেই এটা না শিখেই এটা কিন্তু দেখি। এবার অ্যাকচুয়ালি কী হয়, যে আমাদের কোনো পায়ের তলায় কোনো পিন বা কিছু ফুটেছে, আমি পাটাকে তুলে নিয়েছি, তারপর অ্যাকচুয়ালি আমরা ঘুরে দেখছি যে ওটা কি ছিল, কিসেতে আমার পায়ের পিনটা মানে পায়ের তলায় ওটা ফুটলো। যদি ওটা পিন হয় তখন আমরা ভাবছি যে টেট ব্যাক ইঞ্জেকশন নিতে হবে। যদি ওটা দেখা যায় যে না সেরকম কিছু না, ওটা কোনো পাথর বা কিছু, তখন বোঝা যায় যে না তাহলে টেট ব্যাক ইঞ্জেকশন নেওয়ার দরকার নেই, একটু ভালো করে পরিষ্কার করে ডেটল দিয়ে ধুয়ে নিলেই সেটা কিন্তু হবে। তাহলে ব্রেন জানছে বা ব্রেন বুঝছে পরে, কিন্তু ফাংশন আগে হয়ে গেছে যে পায়ে ফোটার সাথে সাথেই তুমি পাটা তুলে নিচ্ছ, বা কোনো গরম জিনিসে হাত পড়ার সাথে সাথেই তুমি হাতটাকে সরিয়ে নিচ্ছ। তাহলে এই কাজগুলোকে কিন্তু ব্রেন কন্ট্রোল করে না, কারণ অ্যাকচুয়ালি বাইরে থেকে ইম্পালসটা আসার সাথে সাথে স্পাইনাল কর্ডই ডিসাইড করে, যে স্পাইনাল কর্ড দিয়ে ওই ইনস্ট্রাকশনটাকে ব্রেনে অবধি পাঠায় না, কারণ তাতে অনেক দেরি হয়ে যেতে পারে। তার মানে কোনো একটা কাজের যদি খুব কুইক রেসপন্স কিছু প্রয়োজন হয়, তখন কিন্তু আর ব্রেনে ইনস্ট্রাকশনটা যায় না, স্পাইনাল কর্ডই ওই ফাংশনটা করে দেয়, এবং সেই কাজটাকেই বলে রিফ্লেক্স অ্যাকশান, এবং সেই রিফ্লেক্স অ্যাকশানটাকে কন্ট্রোল করে। এটা ছাড়াও দেখা যায় যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যেগুলো রয়েছে সেগুলোকে রেগুলেট করে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে আমাদের দেহের মধ্যে কিছু ফাংশন এমন হয় যেটা ব্রেন কন্ট্রোল করে না, যে কন্ট্রোলটা অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, মানে যেটাকে বলে অটোনমিক নার্ভাস সিস্টেম। দেখা যায় যে বিভিন্ন অর্গ্যান যেগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, যেমন দেখা যায় যে স্টমাক বা ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টগুলো, আমরা খাবার খাওয়ার পর আর কিন্তু আমাদের ভাবতে হয় না যে খাবারটা কিভাবে ডাইজেস্ট হবে, অ্যাবজর্ব হবে, সেটা কিন্তু দেখো নিজে থেকেই সিস্টেমেটিক ওয়েতে সেটা হয়ে যাচ্ছে। তার মানে ব্রেন কখনো কিন্তু ডিসাইড করে না যে কিভাবে খাবারটা ডাইজেস্ট হবে। আবার যখন রাত্রেবেলা আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমোলেই কিন্তু ব্রেনের রেস্ট হয়, কিন্তু ব্রেন রেস্টিং কন্ডিশনে আছে বলে দেখো আমাদের ব্রিদিং প্রসেসটা কখনোই কিন্তু স্টপ হয়ে যায় না, শ্বাসকার্য চলতেই থাকে নিজের মতো, বা সার্কুলেশন যে প্রসেসটা রয়েছে, হার্ট নিজের মতো কাজ করতেই থাকে। তাহলে এরা নিজেরা কিন্তু ব্রেনের থেকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে। এবার সেইটাই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার এখানেতে দুরকম টাইপের পার্ট হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক হচ্ছে হঠাৎ করে আমরা যদি ভয় পাই, বডির মধ্যে যে চেঞ্জগুলো হয় সেগুলোকে করে যেটা, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মানে ধরো আমরা যখনই হঠাৎ করে ভয় পাবো তখন কি হয়, হার্টবিট রেট বেড়ে যায়, ব্রিদিং রেট বেড়ে যায়, দেখবে আমাদের অ্যাকচুয়ালি সোয়েট গ্ল্যান্ডের সিক্রিশন, ঘর্মগ্রন্থি সিক্রিশন বেড়ে যায়, আবার স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রিশন কমে যায়। তো এই যে চেঞ্জগুলো হয় এইগুলোকে কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কী করে, সিম্প্যাথেটিকের উল্টো, অর্থাৎ যখন দেখা যায় যে এই পরিস্থিতিটা কেটে গেছে, তখন আবার হার্টবিট রেটকে, যেটা বেড়ে গেছিলো সেটাকে আবার নর্মালে নিয়ে আসে, ব্রিদিং রেট যেটা বেড়ে গেছিলো সেই ব্রিদিং রেট বাড়া থেকে আবার নর্মালে নিয়ে আসে, সোয়েট গ্ল্যান্ডের সিক্রিশনটাকে কমিয়ে দেয়, আবার অ্যাকচুয়ালি স্যালাইভারি গ্ল্যান্ডের সিক্রিশনটাকে বাড়িয়ে নর্মাল করে। তার মানে এরা কিন্তু দেখো সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করলেই তবেই কিন্তু একমাত্র প্যারাসিম্প্যাথেটিক ফাংশন করবে। সিম্প্যাথেটিক মানে কোনোদিনও, মানে আমরা এটা কোনোদিনও ভাববে না যে নর্মাল হার্টবিট রয়েছে, প্যারাসিম্প্যাথেটিক সেটাকে কমিয়ে দেবে, তা কখনো করবে না। সিম্প্যাথেটিক ফাংশন করে যদি হার্টবিট রেটটাকে বাড়িয়ে দেয়, প্যারাসিম্প্যাথেটিক আবার সেটাকে কমিয়ে নর্মালে আনবে, কিন্তু কখনো ও ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে না। তার মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অবশ্যই অ্যান্টাগনিস্টিক ফাংশন করে, একে অপরের বিপরীত কাজ করে, কিন্তু সিম্প্যাথেটিক নর্মাল থেকে যখন কোনো সময় কোনো একটা বডি অ্যাক্টিভিটি চেঞ্জ করবে, তো সেটাকে পুনরায় আবার আগের জায়গাতে নিয়ে আসতে হেল্প করবে, যেটা সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের যে ফাংশন রয়েছে সেটাও কিন্তু কন্ট্রোল করে যেটা, সেটা কিন্তু স্পাইনাল কর্ড। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড যেটা রয়েছে, সেই স্পাইনাল কর্ডের একদম দেখো উপরের দিকে, মানে যেখান থেকে স্পাইনাল কর্ডটা ঠিক ব্রেন থেকে বেরিয়ে এসছে, সেখানে যে ভার্টিব্রি, যে মেরুদণ্ডের যে কশেরুকা, ঠিক আছে, যে ভার্টিব্রিটা অ্যাকচুয়ালি সব থেকে উপরে থাকে, কারণ আমাদের যে সব থেকে উপরের যে ভার্টিব্রিটা থাকে তার নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাটলাস। আর সেকেন্ড ভার্টিব্রির নাম হচ্ছে অ্যাক্সিস। অর্থাৎ এই অ্যাটলাস যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটাতেই ব্রেন থেকে স্পাইনাল কর্ড যেটা, সেটা কিন্তু বেরিয়ে আসছে।
বেশ, এরপরে দেখো যেটা আসছি সেটা হচ্ছে হিউম্যান টেস্টিস, মানুষের শুক্রাশয়ের ক্ষেত্রে তার গঠনে আসছি। কারণ আমরা জানি যে শুক্রাশয় আর ডিম্বাশয় দুটো গঠন, যে দুটোর মধ্যে স্পার্ম আর ওভা তৈরি হয়, যে স্পার্ম আর ওভা যোগ হয়ে জাইগোট তৈরি করে, যে জাইগোট থেকে নতুন একটা জীব তৈরি হয়। এবার হিউম্যান টেস্টিস হচ্ছে একটা স্পেশালাইজ স্ট্রাকচার যেখানেতে মিওসিস বলে এক ধরনের সেল ডিভিশন হয়, এবং সেই মিওসিসের থ্রু দিয়ে একটা স্পেশাল টাইপের সেল তৈরি হয়, যে সেলটাকে বলা হয় স্পার্ম সেল। কারণ স্পার্ম সেলটা কিন্তু নর্মাল সেলের থেকে দেখতে একটু আলাদা হয়, কারণ আমাদের নর্মাল কোনো সেলেতে কিন্তু ফ্ল্যাজেল্লা থাকে না, একমাত্র হিউম্যান স্পার্ম সেলেতেই সেটা ফ্ল্যাজেল্লা থাকে, এবং সেই সেলটার স্ট্রাকচার কিন্তু অনেক ছোট হয়, এবং এই সেলটা মুভ করতে পারে। আমাদের বডির কোনো সেল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে মুভ করতে পারে না, কিন্তু একমাত্র এই সেলটাই আছে যে সেলটা নিজে নিজে কিন্তু মুভ করতে পারে। তো সেই স্পার্ম প্রোডাকশান হয় যেটা, সেটা হচ্ছে টেস্টিসের মধ্যে। অ্যাকচুয়ালি হিউম্যান টেস্টিস যেটা হয়, সেই টেস্টিসটা অ্যাকচুয়ালি অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে, উদর গহ্বরের বাইরেতে স্কোটাম স্যাকের মধ্যেতে অ্যাকচুয়ালি দুটো টেস্টিস সেখানে থাকে। এবার টেস্টিস যে স্ট্রাকচারটা থাকে, এইটা হচ্ছে ধরো টেস্টিস স্ট্রাকচার, তার বাইরের দিকে একটা কভারিং থাকে, টেস্টিসের বাইরে একটা আবরণ থাকে, যেমন লাংস, হার্ট সবারই বাইরেতে যেমন আবরণ আছে, ঠিক এরও এরকম বাইরের দিকে একটা চারপাশেতে একটা আস্তরণ রয়েছে, আবরণ রয়েছে। এবং টেস্টিসের দেখো সাইডের একটা সাইডটা খাঁজের মতো রয়েছে, যেমন কিডনিতে দেখবে একটা খাঁজের মতো এরকম স্ট্রাকচার থাকে, কিডনির ওই খাঁজটাকে বলে হাইলাম। এখানেও ঠিক ওই রকমই একটা দেখো খাঁজের মতো স্ট্রাকচার রয়েছে, এবং এখান থেকে বেশ কিছু দেখো সরু সরু এক্সটেনশনের মতো বেরিয়ে গেছে, এগুলোকে বলা হয় ট্র্যাবিকিউলি। এই ট্র্যাবিকিউলি স্ট্রাকচারটা থাকার জন্য টেস্টিসের যে পোর্শনটা সেটাকে ছোট ছোট কতগুলো কম্পার্টমেন্টে ভাগ করে দিয়েছে। এবার এই যে কম্পার্টমেন্ট যেগুলো রয়েছে, এইগুলোকে বলা হয় এক একটা লোব, এই কম্পার্টমেন্টগুলোকে বলা হয় লোব, এবং প্রত্যেকটা লোবের মধ্যে অসংখ্য দেখো এরকম সরু পেঁচানো নালির মতো একটা স্ট্রাকচার আছে, যে একটা নালি কি দেখো এখানে বড় করে দেখানো হচ্ছে, এবং এই নালিটার নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, এবং এই নালির মধ্যেতেই অ্যাকচুয়ালি স্পার্ম যেগুলো, সেই স্পার্মগুলো তৈরি হয়। এবার এই নালিরই একটা পোর্শনকে দেখো এনলার্জ করে দেখানো হচ্ছে, নালিরই একটা পোর্শনকে দেখো এখানে এনলার্জ করা হচ্ছে। এবার এই নালিটার, এই সেমিনিফেরাস টিউবিউলের একদম বাইরের দিকে যে পর্দাটা রয়েছে, তার ভেতরের দিকে দেখো বেশ কতগুলো সেল রয়েছে। এবার এই বাইরের দিকের যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলি হচ্ছে স্পার্ম মাদার সেল, মানে এই সেলগুলো থেকেই ডিভাইড করে করে স্পার্ম তৈরি হয়, এবং একটা স্পার্ম মাদার সেল থেকে ডিভাইড করে একটা সেল থেকে প্রথম দুটো সেল তৈরি হয়, দুটো থেকে চারটে সেল তৈরি হয়, এবং এই যে চারটে সেল তৈরি হয়, সেই চারটে সেলই কিন্তু স্পার্ম তৈরি করে। তো সেইখানে দেখো যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকেই সেলগুলো ডিভাইড করে করে এই ভেতরে সেন্ট্রাল পজিশানে যখন চলে আসছে, তখন কিন্তু ম্যাচিওর স্পার্ম যেগুলো সেগুলো তৈরি হয়ে যাচ্ছে। দেখো এটাই এনলার্জ করে এখানে দেখাচ্ছে যে এইটা হচ্ছে বাইরের দিকের পর্দাটা সেমিনিফেরাস টিউবিউলের, এর ভেতরকার যে সেলগুলো রয়েছে তারাই কিন্তু ডিভাইড করছে। ধরো এই সেলটা রয়েছে, এটা ডিভাইড করে দুটো সেল হলো, এই সেলটা ডিভাইড করে আবার দেখা যাবে এরকম চারটে সেল তৈরি করবে, এবং চারটে সেল থেকে আস্তে আস্তে যত ম্যাচুরিটির দিকে যাবে তত সেখানে স্পার্ম তৈরি হবে। তো এই প্রসেসটাকে দেখো এখানে দেখাচ্ছে, যে যেখানেতে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এই বাইরের দিকের যে সেলগুলো রয়েছে, এরা ধরো আস্তে আস্তে নিউট্রিশন নিয়ে তারা গ্রো করে, বা প্রয়োজন হলে তারা আবার যখন দরকার পড়বে তখন ডিভাইডও করতে পারবে। এবং এই সেলগুলো কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পার্ম মাদার সেল, যেগুলোকে বলা হয় দেখো স্পার্মাটোগোনিয়াম। স্পার্ম মাদার সেল প্রথম নিউট্রিশন নিয়ে আকারে একটু বড় হয়, এবং এইগুলোকে বলে প্রাইমারি স্পার্মাটোসাইট। এবার এরা ফার্স্ট বার ডিভাইড করে একটা সেল থেকে দুটো সেল তৈরি করলো, এরপর দেখো এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং সেইগুলো দেখো ডিভাইড করে আবার প্রত্যেকে দুটো করে সেল তৈরি করলো, দিয়ে দেখো একটা সেল আলটিমেটলি দেখো ডিভাইড করে চারটে সেল তৈরি করলো, এবং এই সেলগুলোকে বলছে স্পার্মাটিড। এবং এই সেলটা দেখো নর্মাল সেলের মতোই স্ট্রাকচার, কিন্তু আকারে ছোট। এখান থেকে স্ট্রাকচারাল মডিফিকেশান হয়, আস্তে আস্তে ফ্লাজেল্লা তৈরি হচ্ছে, সাইটোপ্লাজম নষ্ট হচ্ছে, এবং ধীরে ধীরে ম্যাচিওর স্পার্ম যেটা সেটা তৈরি করছে। এবং এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে এই রকমভাবেই বাইরে থেকে ভেতরের দিকে এই যে সেলগুলো যেটা আমরা পড়লাম, যেমন স্পার্মাটোগোনিয়া, স্পার্ম মাদার সেল, সেখান থেকে তৈরি হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে তৈরি হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে স্পার্মাটিড তৈরি হচ্ছে, এবং সেখান থেকে তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে স্পার্ম, শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি স্পার্ম একটা স্পেশালাইজ সেল,
যেটা ফার্টিলাইজেশনের জন্য দরকার লাগে, সেই সেলটা কিন্তু অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে তৈরি হয়। এবার হিউম্যান টেস্টিসের যদি ফাংশন বলা হয়, তাহলে এর মেইনলি ফাংশন হচ্ছে স্পার্ম প্রোডাকশান করা। এবং অ্যাকচুয়ালি স্পার্ম প্রোডাকশানটা হয় কোথায়, সেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের এই ভেতরের দিকের এই অংশটাতে। এবার ভেতরের দিকে যেখানেতে স্পার্ম প্রোডাকশান হচ্ছে, ইনার লাইনিং, যে সেমিনিফেরাস টিউবিউলের ভেতরের যে আবরণটা, সেইটাকেই বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম, যেখান থেকে অ্যাকচুয়ালি স্পার্ম প্রোডাকশান হচ্ছে। এবং এখানকার একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে সেমিনিফেরাস টিউবিউল যেগুলো রয়েছে, সেই সেমিনিফেরাস টিউবিউলগুলো একটু আগেই তো দেখলাম, দেখো এই যে প্যাঁচানো নালীর মতো স্ট্রাকচার, এই নালীর মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে সেইখানেতে কিছু সেল আছে। এখানে যেমন দেখি যে ক্রস সেকশন করেছে, তো এইগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, অনেক কটা ক্রস সেকশন পাওয়া গেছে। এবার এর মাঝে মাঝে কিছু সেল আছে, এই যে যেগুলোকে দেখাচ্ছে, এইগুলোকে বলছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক। অ্যাকচুয়ালি লিডিক বলে একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন, এবং মাঝে মাঝে থাকে বলে এটাকে বলছে ইন্টারস্টিশিয়াল সেল। সেখান থেকে একটা হরমোন তৈরি হয়, যেটাকে বলা হয় টেস্টোস্টেরন। এবং এই টেস্টোস্টেরন হরমোনের প্রভাবই অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশন হয়ে হিউম্যান টেস্টিসের মধ্যেই স্পার্ম যেগুলো, সেগুলো তৈরি হয়। আর এই হিউম্যান স্পার্মগুলোকে তৈরি করার সময় তাহলে দেখো টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা অ্যাকচুয়ালি মিওসিস সেল ডিভিশন ঘটাতে হেল্প করছে। আর অন্যদিকে সেমিনিফেরাস টিউবিউল যেগুলো রয়েছে, সেই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কিছু বড় বড় আকৃতির সেল থাকে, কিছু বড় বড় আকৃতির সেল থাকে, যারা কিন্তু মিওসিস সেল ডিভিশনে যায় না। এদের কাজ হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করা। এই যে মিওসিস সেল ডিভিশনে এই সেলগুলো যাচ্ছে, তার জন্য প্রচুর শক্তি লাগে, এবং যেহেতু তাদের ফ্লাজেল্লা তৈরি হচ্ছে, স্ট্রাকচারাল মডিফিকেশান হচ্ছে, সেটাতেও প্রচুর শক্তি লাগে। সেই শক্তিটা প্রোভাইড করে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাটলি সেলস, যেটা নারিশমেন্ট বা পুষ্টির যোগান দিতে হেল্প করে। তাহলে হিউম্যান টেস্টিসের মধ্যে দেখো অ্যাকচুয়ালি স্পার্মাটোগোনিয়াম বা স্পার্ম মাদার সেল আছে, যেখান থেকে স্পার্মটা মিওসিস সেল ডিভিশনে তৈরি হয়। আর এই স্পার্ম প্রোডাকশানের জন্য আরও দুটো সেল হেল্প করে, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, যেটা সেমিনিফেরাস টিউবিউলের মাঝে মাঝে থাকে। এর মেনলি ফাংশন যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে টেস্টোস্টেরন সিক্রিট করে একটা হরমোন। আর একটা থাকে যেটা হচ্ছে সাটলি সেলস। সাটলি সেলসের মেনলি ফাংশন হচ্ছে নারিশমেন্ট বা পুষ্টির যোগান দিতে এটা হেল্প করে। এবং অ্যাকচুয়ালি দেখো যে এই যে মানে টেস্টিস যেগুলো রয়েছে, সেই টেস্টিসগুলো সবই কিন্তু যে অ্যাকচুয়ালি অবস্থান করে কোথায়, সেটা হচ্ছে অ্যাবডোমেনের বাইরে স্কোটাম স্যাকের মধ্যে এটা অবস্থান করছে। অন্যদিকে দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান যেটা রয়েছে, সেটা হচ্ছে ওভারি। এবং ওভারি, এই ওভারির ভেতরেই কিন্তু ওভাটা প্রডিউস হয়, ডিম্বাণুটা তৈরি হয়। এবং ওভাটা প্রডিউস হওয়ার পর এটা বেরিয়ে চলে আসে এই রাস্তায়, এই অংশটাকে বলে যেটা, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এবং এই ফ্যালোপিয়ান টিউবের সামনে এই যে আঙুলের মতো স্ট্রাকচারগুলোকে বলে অ্যাকচুয়ালি ফিমব্রি। এই ফিমব্রি দিয়ে কালেক্টেড হয়ে এই ওভাটা ম্যাচিওর হওয়ার পর যখন ওভারি থেকে বেরিয়ে আসে, এটা এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে। এবং যখন এই ফ্যালোপিয়ান টিউব দিয়ে আসে, তখন এই আসার রাস্তাতেই কিন্তু স্পার্মের সাথে যোগ হয়, এবং এখানেই ফার্টিলাইজেশন প্রসেসটা হয়। এবং ফার্টিলাইজেশন প্রসেসটা হওয়ার পর অ্যাকচুয়ালি ওই জাইগোটটা ধীরে 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 আস্তে আস্তে এই ইউটেরাসের মধ্যেতে, এই অংশটা হচ্ছে ইউটেরাস, এই ইউটেরাসের মধ্যেতে এসে আটকায়। এবং এখানেই চাইল্ড যেটা, সেটা কিন্তু গ্রো করে, মানে মায়ের দেহেতে চাইল্ড গ্রো করে যেটা, সেটা হচ্ছে ইউটেরাসের মধ্যে। তাহলে ওভা প্রোডাকশান যেটা হয়, সেটা হচ্ছে কিন্তু ওভারির মধ্যে, হিউম্যান ওভারি। এবার হিউম্যান ওভারিকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ফিমেল গোনাড হিউম্যান ওভারি। হিউম্যান ওভারির সংখ্যা হয় যেটা, সেটা হচ্ছে দুটো, ডান দিক আর বাঁ দিক দুদিকে দুটো ওভারি অ্যাকচুয়ালি অবস্থান করে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউটেরাস, আর এইগুলো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এবার ওভা যেটা তৈরি হয়, একটা ওভারির ভেতরের স্ট্রাকচারটা যদি দেখা হয়, তাহলে এখানেও কিন্তু অ্যাকচুয়ালি ওভা মাদার সেল আছে। ওভা মাদার সেল, তারা কিন্তু এরকম মিওসিস সেল ডিভিশনে গিয়ে অ্যাকচুয়ালি ওভা তৈরি করে। এবার যখনই ওই ওভা মাদার সেল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় উগোনিয়াম, তারা কি করে, তারা ধীরে ধীরে ওই রকমভাবেই সেল ডিভাইড করে ওভা তৈরি করে। কিন্তু স্পার্ম প্রোডাকশানের সঙ্গে ওভা প্রোডাকশানের একটা বড় পার্থক্য হচ্ছে, একটা স্পার্মাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল থেকে 4টে স্পার্ম তৈরি হয়, কিন্তু একটা ওভা মাদার সেল থেকে একটাই ওভা তৈরি হয়। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথম ওভা মাদার সেল একটা থেকে দুটো সেল তৈরি করে, দুটো থেকে 4টে সেলই তৈরি করে, কিন্তু 4টে সেল তৈরি করলেও 3টের মধ্যে সাইটোপ্লাজম খুব কম থাকে এবং সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়, ওগুলোকে বলে পোলার বডি। শুধুমাত্র একটা সেলের মধ্যে সাইটোপ্লাজম সাফিসিয়েন্ট থাকে, এবং সেই কিন্তু আলটিমেটলি ওভা হিসেবে তার কিন্তু ডেভেলপ হয়। এবার তোমার মনে হবে যে কেন এটা হয়। স্পার্মের আকার খুব ছোট হতে হয়, কারণ স্পার্মের আকার ছোট না হলে সে কিন্তু মুভ করতে পারবে না।
কিন্তু ওভার দেখো আকারে অনেক বড় হতে হয়, কারণ ওভার মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন রাখতে হয়, কারণ স্পার্ম সেলটার মধ্যে কিন্তু সেরকম কোনো নিউট্রিশন থাকেই না। তো সেই জন্য একটা সাইটোপ্লাজম যদি চারটের মধ্যে ভাগ করতে হয়, তাহলে কোনো ওভাই কিন্তু সাফিসিয়েন্ট খাবার পাবে না। সেই কারণে একটার থেকে চারটে সেল তৈরি হয় ঠিকই, কিন্তু তার মধ্যে তিনটে সাইটোপ্লাজমের অভাবে নষ্ট হয়ে যায়, ওগুলোকে বলে পোলার বডি, আর একটাই সারভাইভ করে। সেই কারণেই দেখো যে এখানে যখনই ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে একটার থেকে একটা সেল তৈরি হচ্ছে, তখন কিন্তু একটা সেলকেই দেখাচ্ছে, বাকি সেলগুলোকে কিন্তু হাইলাইট করছে না। তার মানে এখানেও ডিভিশন হয়, কিন্তু বাকি সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। আর আগেতে যেমন দেখছিলে যে স্পার্ম যখন তৈরি হয়, তখন স্পার্মকে নিউট্রিশন দেওয়ার জন্য সেখানে কিছু সেলস ছিল, যেগুলোকে বলছিল সাটলি সেলস। এখানে ঠিক সেরকম ওভার ভেতরে, এই ওভারির ভেতরেও ওভাকে অ্যাকচুয়ালি নিউট্রিশন দেওয়ার জন্য তাকে ঘিরে দেখো অসংখ্য সেল রয়েছে, এবং এই সেলগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ফলিকিউলার সেল, যারা একে কিন্তু নিউট্রিশন দেয়। এবার স্পার্ম যখন তৈরি হয়, একসঙ্গে অনেক স্পার্ম তৈরি হতে পারে, কিন্তু ওভার ক্ষেত্রে যেহেতু ওভার ডেভেলপমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওভার যে সেলটা থাকে, সেই ওভার সেলটাই অ্যাকচুয়ালি কিন্তু জাইগোটে কনভার্ট হয়। অর্থাৎ মায়ের দেহেতে যে ওভার সেলটা থাকে, তার সঙ্গে যখন স্পার্মটা যোগ হয়, তখন স্পার্ম থেকে শুধুমাত্র হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আসে আর সেন্ট্রোজোম আসে, বাকি কিন্তু আর কিছু আসে না। অর্থাৎ ওভার সেলটাই কিন্তু মেনলি জাইগোট বা জীবটা তৈরি করে। সেই কারণে ওভার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা সময়, মানে একটা ওভারি থেকে অ্যাটওয়ান্স একটাই ওভার ডেভেলপ করে, অসংখ্য ওভা কিন্তু ডেভেলপ করে না। এবং যখনই এই ওভাটা অ্যাকচুয়ালি রিলিজ হয়ে গেল, তখন এই ফলিকিউলার সেল যেগুলোকে ঘিরে রেখেছিল, সেই পাউচটাই দেখো কনভার্ট হয়ে যায়, যেটা সেইটা দেখো একটা আলাদা রকম স্ট্রাকচার, এটাকে বলা হয় কর্পাস লিউটিয়াম। এবং এই কর্পাস লিউটিয়াম একটা ইয়েলো কালারের একটা অংশ হয়, এবং এই কর্পাস লিউটিয়াম দেখা যায় প্রোজেস্টেরন বলে একটা হরমোন সিক্রেট করে। প্রোজেস্টেরন হরমোনটা মেনলি চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করে। প্রোজেস্টেরন হরমোন কিন্তু মায়ের ক্ষেত্রে কোনো কাজ করে না, সেটা চাইল্ড ডেভেলপমেন্টে কাজ করে। এবার এই ওভারি যেটা থাকে, এই ওভারিটা অ্যাকচুয়ালি ডরসাল ওয়ালেতে, মানে অ্যাবডোমেন উদরগহ্বরের পৃষ্ঠপ্রাচীরের সাথে মেসোভ্যারিয়াম বলে একটা পর্দার মাধ্যমে ওভারিটা আটকানো থাকে। নইলে ওভারিতে কোনো একটা জায়গায় সাপোর্ট না পেলে সে তো আটকে থাকতে পারবে না। এবং দেখা যায় যে এইখানে এই ওভারি যেটা রয়েছে, এখানে একটু বলে দেয়া, এই ওভারির এই যে দেখো এইগুলোকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল। এই যে যেখানে দেখো আস্তে আস্তে ওভারটা ডেভেলপ করছে, এবং ওভারটা ডেভেলপ করার সময় দেখো চারপাশেতে এখানে নিউট্রিশন প্রোভাইড করার জন্য ফলিকিউলার সেলগুলো যে ঘিরে রেখেছে, এই স্ট্রাকচারটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এবং আস্তে আস্তে দেখো এই গ্রাফিয়ান ফলিকেল যত সময় যায়, আস্তে আস্তে ডেভেলপ হয়, সেলের সংখ্যা বাড়ে, এবং মাঝের ওভাটাকেও নিউট্রিশন দিয়ে দিয়ে এটাকে পরিণত করে। যখন এইটা পরিণত হয়ে যায়, তখন ওভারির ওয়ালটাকে নষ্ট করে দেখো ওভারটা বেরিয়ে এলো, এবং এই গ্রাফিয়ান ফলিকেলটাই তখন কনভার্ট হয়ে যায় যেটা, সেটা হচ্ছে কর্পাস লিউটিয়াম। এবার এই গ্রাফিয়ান ফলিকেল যেগুলো রয়েছে, তার মাঝে মাঝেই কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল। সেখান থেকে ইস্ট্রোজেন বলে একটা হরমোন সিক্রেট হয়, যে হরমোনটাই এই ওভার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু ফাংশন করে। আর ওভার রিলিজ হয়ে যাওয়ার পর সেখানে দেখা যায় যে এই কর্পাস লিউটিয়ামটাই এইখান থেকেই, মানে এই গ্রাফিয়ান ফলিকেলটাই পরিণত হয় কর্পাস লিউটিয়ামে, এবং কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেট করে, যার কাজ হচ্ছে এই ওভাটা বেরোনোর পর যখন স্পার্মের সাথে যোগ হবে, স্পার্মের সাথে যোগ হওয়ার পর যখন ইউটেরাসের মধ্যে অ্যাকচুয়ালি চাইল্ডটা ডেভেলপ করতে শুরু করবে, তখন চাইল্ডের জন্য প্রয়োজনীয় সমস্ত হরমোনের সাপ্লাই দেবে যেটা, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কর্পাস লিউটিয়াম। এবং সেটা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য নিউট্রিশন, এবং তার সাথে সাথে বাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো সমস্ত কিছু সাপ্লাইটাকে মেনটেন করে, যেটা সেটা হচ্ছে এই কর্পাস লিউটিয়াম থেকে যে প্রোজেস্টেরনটা তৈরি হচ্ছে সেটা। এবং চাইল্ড ডেভেলপমেন্টের পর দেখা যায় যে মোটামুটি জেস্টেশন পিরিয়ড যেটা বলা হয়, যে মায়ের দেহেতে শিশু থাকে যেটা, সেটা মোটামুটি 280 ডেজ, 280 দিন। 280 দিন বাদে যখন চাইল্ড ভূমিষ্ঠ হয়, তখন চাইল্ড ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই এই কর্পাস লিউটিয়াম যে স্ট্রাকচারটা রয়েছে, যে প্রোজেস্টেরন সিক্রেট করছিল, সেও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবেই দেখো অ্যাকচুয়ালি হিউম্যান ওভারির ক্ষেত্রে তার ডেভেলপমেন্টটা হয়। এবং এখানে দেখো যে দেখিয়েছে যে ওভারির থেকে, ওভারির মধ্যেতে ইস্ট্রোজেন তৈরি হয়, এই ওভারির মধ্যে ইন্টারস্টিসিয়াল সেল থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, যেটা ওভা প্রোডাকশানের জন্য বা ওভা উৎপাদনের জন্য কাজ করে। আর কর্পাস লিউটিয়াম যেটা রয়েছে, অর্থাৎ যেটা এই গ্রাফিয়ান ফলিকেল নষ্ট হয়ে যখন ওভা বেরিয়ে গেল, তারপর এই যে ফাঁকা ব্যাগের যে স্ট্রাকচারটা, এটাই তৈরি করছে কর্পাস লিউটিয়াম, যেটা প্রোজেস্টেরন তৈরি করছে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু
চাইল্ড ডেভেলপমেন্টের কাজে লাগছে। তাহলে এই স্ট্রাকচারটাই রয়েছে যেটা, সেটা হচ্ছে দেখো হিউম্যান ওভারি স্ট্রাকচার।